চারিদিকে হইচই, হাদির খুনি ধরা পড়িছে ইন্ডিয়াতে। হাদির মৃত্যুর ঘটনা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন হইতেছে আসলে কি ধরা পড়িছে হাদির খুনি? এই প্রশ্নে যাওয়ার আগে আমরা কয়েকটা জিনিস দেখে নিই। হাদি আসলে কাদের শত্রু ছিল, কারা হাদি মারছে? হাদি ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে এক অনন্য আইকনিক ফিগার। তরুণদের মধ্যে হাদিকে যেভাবে খুন করা হয়েছে, যেই পেশাদারি কায়দায় খুন করা হয়েছে, যেভাবে পলায় গেছে খুনি, সেটা কোনো পেশাদার গ্রুপের সাহায্য ছাড়া একদমই করা যাবে না। বাংলাদেশে ব্যাপক অংশের মানুষের মধ্যে ধারণা বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা এই খুনের সাথে যুক্ত। এটাও সত্য যে গোয়েন্দা সংস্থাগুলো এই ধরনের কাজ আগেও করছে। এরা ধোয়া তুলসী পাতা না, এরা অপরাধী দুর্বৃত্ত সংগঠন, এবং এই ধরনের অপরাধমূলক কাজ করতে তারা সিদ্ধহস্ত। এদের পর পর 5 জন প্রধান আজকে খুনের দায়ে পলাতক। ওসমান হাদির খুনি পলা ইন্ডিয়া চলে গেছে, এটা প্রমাণ করার জন্য ওয়াগারের পোত বালক মরে হয়ে গেছিল। এমনকি তাদের ইন্ডিয়ার ছবি এসে পোস্ট করে প্রমাণ করার চেষ্টা করে ইন্ডিয়া পলায় গেছে। ওর কাছে ছবি কেমনে আসলো? যাই হোক, আজকে হাদির খুনি ধরা পড়ছে। ধরা পড়লে তো খুবই আনন্দের কথা। এইবার তাহলে হাদির হত্যার বিচার হবে। এটা যদি জাতীয়ভাবে এত গুরুত্বপূর্ণ একটা হত্যাকাণ্ড হয়, তাহলে গ্রেপ্তারের বিষয়টা কেমনে ডিল করা উচিত ছিল সরকারের, আর কেমন করে ডিল করা হয়েছে, এটা একটু আমরা খোঁজ করে দেখি। অবাক হয়ে যাবেন পুরো বিষয়টা জানলে। আসেন আমরা হাদির হত্যাকারীর গ্রেপ্তারের বিষয়ে কি কি অসঙ্গতি আছে সেটা দেখি, তারপর আপনারাই বিচার করেন, নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখেন আসলেই হাদির হত্যাকারী ধরা পড়ছে কিনা, বা এইটা কোনো সাজানো ঘটনা কিনা। আইএসপিআর বাংলাদেশের পত্রিকাগুলোতে হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ পাঠায় বিবৃতি যে এই গ্রেপ্তার ডিজিএফ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা হয়েছে। মানে ইন্ডিয়ার মধ্যে এমন গোয়েন্দা তথ্য ডিজিএফ এর কাছে আছে যেটা ভারত সরকারের কাছে নাই। মাইচ্ছে বাবা, মাখায় ফেলাইছে। তো এই ডিজিএফ এর তো ডেপুটেশনের রয়ে নিয়ে যাওয়া উচিত। হুদাই হুদাই রড়ে পালে কেন ইন্ডিয়া? তা আইএসপিআর কে উদ্ধৃত করে প্রথম আলো নিউজ করে দেখেন, পরে এটা আবার এডিট করে আইএসপিআর এর কথা মুছে দেয়। এটাও দেখেন, পাশাপাশি দেখান এডিটর সাহেব, দেখেছেন কেন মুছে দেয়? আর কেনই বা আইএসপিআর এত আগ বাড়ায় কথা বলে? এটা তো একটা সিভিল ইস্যু, মিলিটারি ইস্যু তো না। কথা বলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিবৃতি দেবে পুলিশ, আর্মি না। আর্মি তো তারা ধরে নাই হাদির খুনিরে। প্রথম আলোর এডিট করার আগের আর পরের 2টা নিউজই দেখেন আপনি, এটার কি ব্যাখ্যা? ঢাকা টাইমসে একই কথা বলা হয়েছে যে ডিজিএফ এর তথ্যের ভিত্তিতে এই গ্রেপ্তার হয়েছে। চ্যানেল 24 বলতেছে ডিজিএফ এর ডিজি ইন্ডিয়া গিয়া চাপ দিছে তাই ধরিছে। দেখেন, ওরে আমার চাপ রে, তো চাপ দিলে যদি ইন্ডিয়া ধইরা ফেরত পাঠায় দেয়, তো চাপ আগে দেওয়া হইলো না কেন? এই চাপ দেওয়ার জন্য কি ডিজিএফ এর চিফ ইন্ডিয়া গেছিল? আমাদের ভালসুন পাইছে, রাষ্ট্র কি এভাবে চলে? আমাদের ধুর পাইছেন। ডিজিএফ এর কাছে যদি সত্যি গোয়েন্দা তথ্য থাকে, তাহলে সেটা বাংলাদেশ পুলিশকে দেবে আগে, তাই তো? এটা তো নিয়ম, এটা তো আইন, এটা তো রীতি। পুলিশ তার চ্যানেলে ইন্ডিয়ার পুলিশকে পাঠাবে। এটা তো জেমস বন্ডের সিনেমা না যে গোয়েন্দা প্রধান যায় আর একটা দেশে যায় চাপ দেবে আর ওইখানে কাম হয়ে যাবে। আচ্ছা ধরলাম আইএসপিআর এর দাবি অনুযায়ী ডিজিএফ এর সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী কলকাতার পুলিশ ধরেছে বা পশ্চিমবঙ্গের পুলিশ ধরেছে। সুনির্দিষ্ট তথ্য কথাটা মনে রেখেন, দেখেন আছে তো, তাই না? সুনির্দিষ্ট তথ্য কথাটা আছে নিউজের মধ্যে, তাই না? আচ্ছা, এইবার কলকাতার মিডিয়া এবিপি আনন্দের একটা লাইভ দেখেন, সেখানে কইতেছে সাংবাদিক যখন হাদির খুনিদের ধরে পশ্চিমবঙ্গ পুলিশ, তখন তারা কে কারে গ্রেপ্তার করছে সেটা পুলিশ জানতো না। শুনেন আগে, আর এইটা সাহেব দেখাই দেন যে এটা এবিপি আনন্দের পেজ। এবং সেই মতো সেই খবর পাওয়ার পর দুজনকে প্রথমে আটক করে, কিন্তু প্রথমে যারা জানতে পারেননি যে এরা কারা, তাদের দুজনকে আটক করার পর যখন জানতে পারেন বেঙ্গল পুলিশ এসটিএফ, কারণ ইতিমধ্যে তাদের ছবি সার্কুলেট করা হয়েছিল, বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল, সেখান থেকে জানা যায় যে এই দুজন আর কেউ না, এই দুজন হচ্ছে একেবারে ওসমান হাদি খুনের ঘটনায় যে প্রধান 2 অভিযুক্ত, যার মধ্যে ফয়জাল করিম মাসুদ, যার বাড়ি বাংলাদেশের পটুয়াখালীতে, ফয়জালের ডাকনাম রাহুল, অন্যদিকে আলমগীর হোসেন, যার বাড়ি বাংলাদেশের ঢাকাতে। শুনিছেন, দেখেছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধরলো আর তাদের পরিচয় জানে না। এটা কিছু হইল? আমাদের ধূর পাইছেন, ভালসুন ভাবিছেন। তারপরে আসিফ নজরুল বিএনপির মিডিয়া সেল এআই জেনারেটেড ছবি দিয়ে স্ট্যাটাস মারা শুরু করলো, দেখেছেন? একই রকম কেমনে কি? আর এক আছে বাটপাট টাকলা সাদি, চেনেন না? চেনেন না? আরে বাপরে, এটা তো চেনা দরকার।
এটা বিশাল বিশাল জ্ঞানী ব্রেনটি মানুষ আর কি, পুরাই নলেজ আর কি, বুঝছাও। হুই এত বড় বাটপার, আন্তর্জাতিক মানের বাটপার। ও প্রতারণার দায়ে গ্রেফতার হয়েছিল, জালিয়াতির দায়ে, বিএনপি নেতা। এই বাটপার খালেদা জিয়ার উপদেষ্টা ছিল, মানে ক্যাঙ্কা মানুষকে উপদেষ্টা বাড়াইছিল 2015 সালে। সে আমেরিকার 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল কইরা একটা বিবৃতি তৈরি করে, সে বিবৃতি আবার গণমাধ্যমে পাঠায়। ধরা পড়ার পরে চারিদিকে সিসি ওঠে। খালেদা জিয়া এটা জানাপত্র সংবাদ সম্মেলন করে বাটপারকে বিএনপি থেকে বহিষ্কার করে। দুনিয়ার সকল কুচি বুড়া স্বীকৃত শিক্ষানবিশ সকল বাটপার বিএনপির ছায়াতলে জড়ো হইতেছে। হে আলহামদুলিল্লাহ, হে ঘন হয়ে আসেন সকলে, জড়ো হয়ে আসেন সকলে। হাসিনার মতো আরেক ফাঁসিবাদ কায়েম করতে সকল বাটপার বিএনপিতে যোগ দিন, দেরি করলে লেট হয়ে যাবে। এই বাটপার সাদি তার টাকলা নাম দিছে নাকি? হে তুই তুই বিশ্ব বাটপার, তোরে কে টাকলা নাম দিছে? তুই তো এক্সপোর্ট কোয়ালিটির বাটপার, তাই এক্সপোর্ট করেছি তোরে। আমি দেশের পিল্লে একটা ইনস্টিটিউট করবো, বাটপার সাদি ইনস্টিটিউট অফ ক্রিটিক্যাল বাটপারি। আর তোরে আমি ওই ইনস্টিটিউটে ডিন বানাবো, ডিন ডিন ডিন। তুই পিএইচডি করাবো তোর সয়াবিন পিল লোকদের। তোর মতো বাটপারি প্রতিভা এত সহজে নষ্ট হয়ে যাইতে দেওয়া উচিত না। শালা টাকলা টাকলা বাটপারের বাটপার, শালা জাউরার জাউরা। যাই হোক, হাদির হত্যাকারী ধরা পড়লে তাকে বিচারের আওতায় আনলে তো বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা খুশি হবে, তাই না? কিন্তু গভীরভাবে চিন্তা করলে আপনি এই সংবাদগুলোতে বেশ কয়েকটা অসঙ্গতি দেখবেন, যা বলছি তার বাইরেও আছে। আসেন আমি অসঙ্গতিগুলো ধরাই দিতেছি। ডয়েসে ভেলের সংবাদে বলা হয়েছে হাদির হত্যাকারীকে আদালতে তোলা হয়েছে। শুনেন আগে। রাহুল ওরফে ফায়জাল, করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে ওসমান হাদিকে খুন করে মেঘালয় মারফত বাংলাদেশ থেকে ভারতে আসেন। শনিবার রাত্রে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এসটিএফ বনগাঁ অঞ্চল থেকে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন। তারপর আজকে রবিবার তাদেরকে নিয়ে তাদেরকে কোর্টে পেশ করা হয়। শুনেছেন? অথচ শনিবার রবিবার আদালত বন্ধ থাকে পশ্চিমবঙ্গে, ছুটির দিনে আদালতে তোলা হয়েছে। আচ্ছা, কলকাতা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কি বলতেছে শুনেন। বলতেছে আগামীকাল সোমবার আদালতে তোলা হবে। অনেকদিন ধরেই বাংলাদেশ ওসমান হাদির হত্যাকারীকে খুঁজছিল এবং তাদের যদি আজকে ভারত পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করে থাকে সেটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। তবে যেটা শুনেছি সেটা হচ্ছে, যেহেতু আজকে রবিবার, আগামীকাল সোমবার আদালত খুললে এদের আদালতে প্রডিউস করা হবে, অর্থাৎ আদালতে পেশ করা হবে। শুনেছেন? তাহলে তারা আদালতে তোলা হয়েছে নাকি হয় নাই বলেন তো? বাংলা মিডিয়া তো তার রিমান্ড মঞ্জুরের খবর ছাপিছে, দেখেছেন? কি কইবেন? এইবার আসেন পরের অসঙ্গতি। পশ্চিমবঙ্গ পুলিশের একটা ওয়েবসাইট আছে, তাদের সব নিউজ প্রেস রিলিজ এখানে আসে। সেই সাইটে কিন্তু গ্রেপ্তারের খবর নাই। আসেন এর পরের অসঙ্গতি ধরি। কলকাতা পুলিশের প্রেস রিলিজ হিসেবে এই কাগজটা প্রচারিত হয়েছে। এটা কোনো প্যাড নাই, কারো সিগনেচার আছে, সিগনেচার নাই, কারো নাম আছে, নাম নাই। এমন একটা কাগজ তো যে কেউ বানাইতে পারে, তাই না? প্রিন্ট করে নিতে পারে, আমি আপনি সবাই পারে। তো তাইলে এটারে কেন ধরে নিতে হবে যে এটা কলকাতা পুলিশ পাঠাইছে? মানে আপনি যে এটা যে কলকাতা পুলিশটা বলবেন যে আপনি এটা পাঠাইছেন, তার তো একটা নাম থাকবে, তাই না? ভেরিফায়েবল হইতে হবে তো একটা এভিডেন্স, তাই না? এটা ভেরিফায়েবল এভিডেন্স। আচ্ছা, এর পরের অসঙ্গতি আসেন। প্রথম এই নিউজটা আসে এএনআই থেকে, আমি সেটা শেয়ারও দিছি ফেসবুকে। এই এএনআই হইতেছে বিজেপির একটা স্বীকৃত প্রোপাগান্ডা মিডিয়া। আপনি দেখেন, এটা নিয়ে প্রচুর নিউজ আছে ইউরোপ আমেরিকায়। এই এএনআই কেন এটা দিল? এরপরে অসঙ্গতি আসেন। কোন মিডিয়া কলকাতা পুলিশের কোন মুখপাত্রের সূত্রে কিছু বলছে? বলেনি। কলকাতা পুলিশের কোন দায়িত্বশীল এই মর্মে কথা বলছে? বলেনি। তাইলে সবাই হুদাই লাপাইতেছে কেন? আচ্ছা, এই যে এনডিটিভির এই সংক্রান্ত তার নিউজে নিচে একটা ডিসক্লেমার দিছে। তারা বলছে এটা একটা সিন্ডিকেটেড নিউজ। দেখেছেন? দেখেন কেন এই ঘটনাকে সিন্ডিকেটেড নিউজ বানাইতে হলো। সিন্ডিকেটেড নিউজ মানে ন্যারেটিভ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আপনারা দেখছেন না, একই খবর অনেক মিডিয়ায় ছড়াইতেছে, একই টাইটেলে, একই কন্টেন্ট। এটা হইতেছে সিন্ডিকেটেড নিউজ। রাষ্ট্র যখন সত্য বলার বদলে গল্প বানায়, তখন অসঙ্গতি হয়ে যায় সবচেয়ে বড় প্রমাণ। এটা মানে বুঝলেন না? আচ্ছা শোনেন, ধরেন একটা ঘটনা যদি সত্যি হয়, তখন সাধারণত তথ্যগুলো পরস্পরের সাথে মিলে যায়। যখন একটা গল্প বানানো হয়, তখন সে গল্প ধরে রাখতে গিয়ে অনেক জায়গায় ফাঁক তৈরি হয়ে যায়। সে ফাঁকগুলোকেই আমি অসঙ্গতি বলছি। আমি অসঙ্গতিগুলো দেখা দিলাম। সত্যিকারের ঘটনার বৈশিষ্ট্য হইতেছে, যদি ঘটনা সত্যি হয়, তাহলে সাধারণত দেখা যায় বিভিন্ন সূত্রের তথ্য প্রায় একই থাকে, টাইমলাইন পরিষ্কার থাকে, সরকারি বিবৃতি, পুলিশ, মিডিয়া সব জায়গায় একই কথা থাকে।
ডকুমেন্ট বলেন, প্রেস রিলিজ বলেন, আদালত বলেন, সবকিছু স্বাভাবিক নিয়মে হয়। অর্থাৎ ঘটনার ভিতরে স্বাভাবিক একটা ধারাবাহিকতা আছে। কিন্তু গল্প বানাইলে কি হয়, যদি আগে সিদ্ধান্ত না হয় যে ন্যারেটিভটা চালাইতে হবে, তখন সমস্যা হয়। তখন এক এক মিডিয়া এক এক কথা বলে, টাইম লাইন মেলে না, এক একজন এক এক রকম কথা বলে, ডকুমেন্ট অদ্ভুত লাগে, কে কথা বলবে সেটা পরিষ্কার থাকে না। এই ছোটখাটো ফাঁকগুলো হইতেছে অসঙ্গতি। এই অসঙ্গতি কেন গুরুত্বপূর্ণ? অসঙ্গতি গুরুত্বপূর্ণ কারণ এগুলো দেখায় যে ঘটনার বর্ণনা স্বাভাবিকভাবে তৈরি হয়নি, ন্যাচারালি তৈরি হয়নি, অর্গানিক্যালি তৈরি হয়নি। দেখেন এক্সাম্পল, উদাহরণ, পুলিশ জানে না তারা কাকে ধরতেছে, এবং সেই মতো সেই খবর পাওয়ার পর দুজনকে প্রথমে আটক করে, কিন্তু প্রথমে যারা জানতে পারেননি যে এরা কারা। নিউজেই দেখলেন তো। কিন্তু অন্য দেশে বলা হইতেছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধরা হয়েছে। দুইটি একসাথে তো সত্য হইতে পারে না, এখানে অসঙ্গতি। যে কোনো তদন্তে এই পদ্ধতি কিন্তু ব্যবহার করে, পুলিশ ব্যবহার করে, ক্রিমিনাল ইনভেস্টিগেটররাও এটা ব্যবহার করে। তদন্তকারী প্রথমে খোঁজে টাইম লাইন কোথায় ভাঙছে, কার বক্তব্য বদলাইছে, কোন তথ্য অন্য তথ্যের সাথে মেলে না। এই অসঙ্গতিগুলো ধরে 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 সত্য বের করা হয়। তাই কোন পক্ষ যদি সত্য না বলে একটা গল্প তৈরি করে, তাহলে সেই গল্পের মধ্যে অনেক জায়গায় ফাঁক থাকবে, কথা মিলবে না। আর সেই না মেলা জায়গাগুলাই মানুষকে বুঝতে সাহায্য করে যে ঘটনার ভিতরে কিছু গোপন করা আছে। এরপর আর একটা ইন্টারেস্টিং জিনিস বলি, ডিজিএফ এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যদি ধরা হয়েই থাকে, তাইলে দেখেন ডয়েচে ভেলে বলতেছে তারা বাংলাদেশে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল। শোনেন আগে। তারা চেয়েছিলেন এই বনগা থেকে আবার সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফিরে যেতে। সেই সময় খবর পেয়ে তাদের একটা অভিযান চালানো হয় এবং শেষ পর্যন্ত তারা গ্রেপ্তার হয়। শুনিছেন, ধরেন সাধারণ স্বাভাবিক কাণ্ডজ্ঞান এখানে প্রয়োগ করেন। স্বাভাবিক কাণ্ডজ্ঞান কি বলে? বাংলাদেশি পুলিশ তো ঠাসিকে আমাদের বর্ডারের মধ্যে বসে থাকবে, ও নিজে নিজে বর্ডার পার হলে ক্যাক করে ধরবে, এটাই তো সহজ। এখন তো নানা আন্তঃরাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে দিয়ে যাইতে হবে। কেন বাংলাদেশে ঢোকার পরে ধরলো না? সে যদি বাংলাদেশে ঢুকবে প্রস্তুতি নিয়ে থাকে, তাহলে সে ঢুকুক আস্তে আস্তে, আমরা ধরি, কোনো গ্যাঞ্জাম নাই। কলকাতার মধ্যে কেন ধরতে হবে, ইন্ডিয়ার মধ্যে কেন ধরতে হবে? তবে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি কথা একটা হিন্ট আছে, সে বলতেছে এটা দুই দেশের সম্পর্কের উন্নয়ন হবে। শোনেন। আজকে প্রথম ধরা পড়ে একটা বড় সাফল্য আমি বলবো, এবং নিঃসন্দেহে এটা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার মানে এই ধরার গল্পটার মধ্যে একটা এজেন্ডা আছে, থাকতেই পারে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা। তাই এত নাটক। একটা জিনিস ভালো হয়েছে যে ফয়সালকে বের করতেই হবে, তারা গ্রেপ্তার দেখাইতেই হবে। কিন্তু এই প্রশ্ন রেখেই গেলাম, কেন এত অসঙ্গতি তার গ্রেপ্তারের? তারপর তো ওরা জিজ্ঞাসাবাদ করা হবে। এই জায়গাটাই প্রশ্ন, স্বচ্ছতার সাথে সেই জিজ্ঞাসাবাদ যেন শেষ হয়। একটা নিরপেক্ষ কমিশনের সামনে জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার সন্দেহ যখন সমাজে আছে, অনেকে যখন বিশ্বাস করে, এটা মনে করে, অনুমান করে, এই জিজ্ঞাসাবাদকে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ করতেই হবে। যদি সত্যিই খুনি ধরা পড়ে থাকে, তাহলে সত্য বের হওয়া উচিত। কিন্তু যদি এই গ্রেপ্তার একটা রাজনৈতিক ন্যারেটিভ বা গল্প তৈরির অংশ হয়, তাহলে সেটাও একদিন প্রকাশ পাবে। প্রশ্ন শুধু একটাই, সত্য কি বের হবে? আমাদের সত্য জানতে হবে, কেন হাদিকে খুন করা হয়েছিল, কে হাদিকে খুন করছিল। এই সত্য বের না করা পর্যন্ত আমরা শান্ত হব না। ইনকিলাব জিন্দাবাদ।